অফ প্যাসিভ ভয়েস বোঝার চেষ্টা করবেন। কি বলছে এখানে? কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস মানে কথা, অর্থাৎ আমরা মুখ দিয়ে যে কথাটা বের করছি এটাই ভয়েস। ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর যেমন অ্যাজ ইউজুয়াল আমরা যে ধরনের সেন্টেন্স গুলো বা বাক্যগুলো লিখে থাকি বা করে থাকি, বা যে বাক্যগুলো আমরা করতে অভ্যস্ত, হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দোজ আর দ্য অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভটা কি? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় তাকে প্যাসিভ বলে। অর্থাৎ আমার কাজটা যার দ্বারা হবে সে, সেই ব্যক্তি বা পার্সন দেওয়া থাকতেও পারে, মেনশন করা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে সেটা অবজেক্টে থাকে, বাট সাবজেক্টে যে অংশটা থাকে, যে পার্টটা থাকে, সেটা ইনঅ্যাক্টিভ থাকে। যেমন আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ইজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এখানে বুক, পিকচার, ওয়ার্ক এগুলো ইনঅ্যাক্টিভ, সেগুলো প্যাসিভের স্ট্রাকচার। এখানে এই যে বাই হিম, বাই হার, বাই ইউ, এই ধরনের বাই ছাড়া কিভাবে প্যাসিভের ব্যবহার করা যায় প্র্যাকটিক্যালি, আমরা মূলত সেই বিষয়গুলোকে একটু ডেভেলপ করার চেষ্টা করবো। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো যে প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহারটা কোথায়। অর্থাৎ ট্রান্সফরমেটিভ ওয়েতে প্যাসিভকে ইউজ না করে, ব্যবহার না করে, কিভাবে প্যাসিভ ভয়েসকে প্র্যাকটিক্যালি ব্যবহার করা যায়। যেমন দেখেন, ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য, সেই সেই তথ্য দুইটা কি বলছে? প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম: অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। এখানে অনেকগুলো ফাংশন আছে, আমি পিডিএফ ফাইল দিয়ে দিলে এগুলো আপনি একটু দেখবেন, পড়বেন। এগুলো গ্রামাটিক্যাল কিছু মেথড দেওয়া আছে, এগুলো সব জায়গায় সব বইতে আপনারা পাবেন। বাট এই জায়গা থেকে স্কিপ করে, এই জায়গাটা ফলো না করে, আমি চাচ্ছি যে প্র্যাকটিক্যালি ভয়েস সম্পর্কে কনসেপ্ট বা ধারণাটা আপনাদেরকে দিতে। প্র্যাকটিক্যাল জায়গাটা কেমন? আমি যদি একটু ব্ল্যাঙ্ক পেজে আসি এবং কয়েকটা সেন্টেন্স আপনাদেরকে দেখাই। মনে করেন আমি যদি আপনাদেরকে বলি যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, তাহলে এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলছি যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই যে বাক্যটা আমি লিখলাম, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m., এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা আছে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান ভার্বে প্রেজেন্ট হবে। আমার এটা টেন্স যদি আমি হিসাব করি, এটা মূলত কোন টেন্সের বাক্য? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। টেন্সটা কি? ফিউচার ইনডিফিনিট। এটা আমি যদি প্যাসিভে করি, অর্থাৎ প্যাসিভটা কেমন? মনে করেন আমি যদি কথাটা এইভাবে আপনাদের বলি, নোটিশটা এইভাবে আপনাদের দেই যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, অর্থাৎ আমি গুরুত্বটা দিচ্ছি ক্লাসের উপর। কে নিবে? আমি অন্য টিচারকে দিয়ে নেওয়াতে পারি। তো কে নিবে এটাকে মেনশন না করে ক্লাসটা হবে কিনা সেটার উপর ফোকাস করছে। অর্থাৎ আমি যদি বলি যে ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m., আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। ইওর ক্লাস উইল বি টেকেন, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m., আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। তাহলে এইটা মূলত আমার কি, বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং নেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। উইল প্লাস ভি ওয়ান এটা অ্যাক্টিভ, উইল বি প্লাস টেকেন এটা প্যাসিভ। এখানে এটা প্যাসিভ কেন হলো? এখানে সাবজেক্টটা ক্লাস। ক্লাস নিজে নিজে শুরু হতে পারে না, এটা একটা জড় বস্তু, ইনঅ্যাক্টিভ জিনিস। কেউ একজন নিলে ক্লাসটা হবে, বাট কে নিবে বা যে নিবে তাকে এখানে মেনশন করা হচ্ছে না। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে আপনাদের ক্লাস কখন শুরু হবে,
বা আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, আমরা এইভাবে বলি না? আপনারা এইভাবে ইনবক্সে নক করেন না যে এখনো তো ক্লাস শুরু হলো না, লিঙ্ক দিতে লেট হচ্ছে, তো ক্লাসটা কখন শুরু হবে, আজকের ক্লাসটা কখন নেওয়া হবে? আপনারা কিন্তু এরকম বলেন না যে আপনি কখন ক্লাস নেবেন, অনেকে একটু এভাবে প্যাসিভ মোডে বলেন না যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে। তাহলে when will our class be taken today? When will our class be taken today? আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, এটা হচ্ছে আমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্যাসিভ রিলেটেড। এই যে বাক্যটা লিখলাম, আগে ডাবল ইউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, তারপর টেকেন প্লাস টুডে, এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এই স্ট্রাকচারে যে বাংলা অর্থ, এই ধরনের বাংলা সেন্টেন্স কিন্তু আমরা হর হামেশা আমাদের ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করে থাকি, প্রচুর বলে থাকি, প্যাসিভের সেন্টেন্স এগুলো। বাট ইংলিশে এদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে, প্র্যাকটিক্যাল চর্চাটা না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। এটা কতজন ইনস্ট্যান্টলি মুখে নিয়ে আসতে পারে যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এটা কতজন এইটা বলতে পারে? when will our class be taken today, when will our class be taken today? এটা কিন্তু অনেকেই বলতে পারে না, এবং এটা না পারার কারণে আমরা অনেক কথা ইংলিশে বলতে যাই, বলতে গিয়েও পারি না। আমরা অনেকেই মনে করি আমি তো টেন্স বুঝি বা অন্যান্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার বুঝি, প্যাসিভও বুঝি, তারপরেও কেন ইংলিশে কথা বলতে পারছি না? কারণ আমরা বাংলায় ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশন, বিভিন্ন কমিউনিকেশন প্যাসিভ ব্যবহার করে বলি, এবং আমরা জানিও না যে ইংরেজিতে এর একটা আলাদা স্ট্রাকচার আছে এবং সেই স্ট্রাকচার মেনটেন করে ডিরেক্টলি কথা বলা যায়। এটা না জানার কারণে আমরা এই ধরনের সেন্টেন্স বাংলায় ভেবে ইংলিশে ট্রান্সলেট বা কনভার্ট করতে পারি না। আমরা প্যাসিভ সবাই শিখি, বাট কিভাবে শিখি? ওই যে বললাম না, ট্রান্সফরমেটিভ ওয়েতে, যে আই ইট রাইস, আমি ভাত খাই, প্যাসিভ কি? রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা, এই হচ্ছে আমার প্যাসিভ। তো এই ওয়েটাকে ফলো না করে আমি বলছি প্র্যাকটিক্যাল ওয়েতে প্যাসিভের ব্যবহার করতে। ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে করেন আপনি বাংলাদেশ থেকে নতুন একটা দেশে গেলেন, ফর এক্সাম্পল আপনি লন্ডনে গেলেন, আপনার কিছু মাছ কেনা দরকার। এখন আপনি সুপার শপ থেকে না কিনে কোন একটা মাছের বাজার থেকে মাছ কিনবেন, একটা বাজারে গিয়ে বলছেন যে এক্সকিউজ মি, ওই দেশের নেটিভদের সঙ্গে কথা বলছেন, কুড ইউ প্লিজ টেল মি, হ্যাঁ আমাকে বলবেন, আই নিড টু বাই সাম ফিশেস, আমার কিছু মাছ কেনা দরকার, সো কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এই যে কথাটা বললাম, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এটা ইংলিশে কি হবে? দেখেন, এই কথাগুলো আমরা বাংলায় হরহামেশা বলি, বাট ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশন করতে গেলে আমরা পারি না, কারণ এগুলো প্যাসিভ রিলেটেড। এখানে গুরুত্বটা আমি কার উপর দিছি, ফোকাসটা কার উপর করছি? মাছ। মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? কেউ একজন বিক্রি করবে। আমি এটা বলছি না কে মাছ বিক্রি করে, হু সেলস ফিশ। আমি বলছি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, অর্থাৎ সাবজেক্ট আমার মাছ। মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, তার মানে ইনঅ্যাক্টিভ। ওই মাছকে যখন সাবজেক্টে ধরে আমি কথাটা ইংলিশে ট্রান্সফর্ম করব, আমার এরকম হয় যে হোয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট, হোয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট। এই বাক্যটার অর্থ হচ্ছে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, হোয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট। এই ফিশ কথাটা সিঙ্গুলারও ফিশ, প্লুরালও ফিশ ব্যবহার করা যায়। অর্থাৎ হোয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, এটাও বলা যায় হোয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট। অর্থাৎ আগে ডাব্লিউএইচ অর, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, এই আর প্লাস সোল্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে হয়। এর আগেরটা ছিল ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে, অর্থাৎ প্যাসিভের ডিরেক্ট ব্যবহার করাটা শিখতে হবে। মনে করেন আমি এখন আমার অফিসে বসে আছি, এখন আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। আমি আমার বাসায় ফোন দিলাম আমার আম্মুকে, আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। আমি বললাম যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার মাকে ফোন করে বললাম রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। এখানে সেন্টেন্সটার ইংলিশ কি হবে? যে হ্যাজ রহিমা, কথাটা বলছেন, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? হ্যাজ রহিমা
ক্লিন দ্য রুম। আমার মা যদি ওই পার থেকে উত্তর দেয় যে হ্যাঁ রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে কি হবে যে ইয়েস, রহিমা, কথাটা বোঝেন, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। রহিমা ঘরটা পরিষ্কার করেছে, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। এই যে দুইটা বাক্য লিখলাম, দুইটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিসের স্ট্রাকচার বললাম এই দুইটা? অ্যাক্টিভের স্ট্রাকচার। তাহলে একটু বোঝার চেষ্টা করেন বা বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে, এটাকে যদি আমি প্যাসিভে করি, প্যাসিভ মানে কি? এই যে কথাটা আমি আমার মাকে ফোন করে বললাম, এখানে আমি ফোকাসটা কোথায় করলাম, গুরুত্বটা কার উপর দিলাম, রহিমার উপর না ঘরের উপর? আমি ফোনটা কেন করলাম? আমার ঘরটা পরিষ্কার হয়েছে কিনা সেটা জানার জন্য, রহিমা কি করছে সেটা জানার জন্য না। অর্থাৎ এই রহিমাকে স্কিপ করে যদি ঘরটাকে আমি সাবজেক্টের স্থানে নিয়ে আসি, আমি যদি আমার আম্মুকে ফোন দিয়ে বলি যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, আমার ঘরটা তো পরিষ্কার করা দরকার ছিল, তো ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? তো ঘর কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? ঘরের কি হাত পা আছে? না। বাট ওইটাকে যখন আপনি সাবজেক্টে আনছেন, ইংলিশটা এরকম হয়, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড, হ্যাজ দ্য রুম বিন ক্লিন। এটা হচ্ছে আমার কোশ্চেন, হ্যাজ দ্য রুম বিন ক্লিন, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, হ্যাজ দ্য রুম বিন ক্লিন। এখন ওই পাশ থেকে যদি উত্তর আসে যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, ঘরটা পরিষ্কার করা হয়েছে, ইংলিশটা কি হবে? দ্য রুম, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন। অর্থাৎ এই যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V3 প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের যে তুলনামূলক পার্থক্য, স্ট্রাকচারের যে পার্থক্য, সেইটা আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা কেমন? এখানে একটু ফোকাস করেন, বোঝার চেষ্টা করেন আমাদের টেন্সের স্ট্রাকচার গুলো কেমন। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স, টেন্স মূলত কি কি বলছিলাম এর আগে? ভার্বের ফরম্যাট চেঞ্জ, কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, অর্থাৎ আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ফিউচার ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এই হচ্ছে তিনটা ইনডিফিনিট টেন্স এর অ্যাক্টিভের স্ট্রাকচার, তিনটা ইনডিফিনিট টেন্স এর অ্যাক্টিভের স্ট্রাকচার। কথাটা বোঝেন, মনোযোগ দিয়ে বোঝেন। এইটার প্যাসিভটা কেমন? এইটার প্যাসিভটা কেমন? এটার প্যাসিভটা হচ্ছে মূলত, বোঝার চেষ্টা করেন, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট। এইটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস অজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা ফিউচার ইনডিফিনিটের পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা ফিউচার ইনডিফিনিটেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ এটা মনে রাখবেন, যখন আমরা প্যাসিভ ভয়েস রিলেটেড বাক্যগুলো তৈরি করব, তখন মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্মে থাকে। এই পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো মূলত আমরা কোথায় ব্যবহার করি অ্যাক্টিভে? পারফেক্ট টেন্স গুলোতে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে আমরা V3 ব্যবহার করি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বটা অলওয়েজ V3, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আবার দেখেন অক্সিলারি ভার্বের পরিবর্তনটা কিভাবে হচ্ছে। এই যে অ্যাম ইজ আর, অজয়ার, শ্যাল বি বা উইল বি, এগুলো আমরা অ্যাক্টিভে কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসাই। কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো আমার প্যাসিভে চলে যাচ্ছে এবং ইনডিফিনিট টেন্স গুলোতে বসতেছে যখন প্যাসিভ রিলেটেড সেন্টেন্স হচ্ছে। যেমন দেখেন,
সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আই এম প্লেইং ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতেছি, আমি ফুটবল খেলিতেছিলাম, আমি ফুটবল খেলতে থাকবো, তিনটা কন্টিনিউয়াস টেন্স। এবং এরপরে অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু এই অক্সিলারি ভার্ব গুলোই আমার প্যাসিভের ক্ষেত্রে ইনডিফিনিট টেন্স গুলোতে চলে যাচ্ছে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি হচ্ছে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। যেমন ফুটবল ইজ প্লেইড, এর বাংলা অর্থটা হচ্ছে ফুটবল খেলা হয়। ফুটবল ওয়াজ প্লেইড, ফুটবল খেলা হয়েছিল। ফুটবল উইল বি প্লেইড, ফুটবল খেলা হবে। বাংলাটা কেমন? আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে বড় একটা মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন যে একটা মাঠের পাশে, বোঝার চেষ্টা করেন, কথাটা বোঝেন, একটা বড় একটা রাস্তা, একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন রাস্তার পাশে বড় একটা খেলার মাঠ, এবং মাঠের দুই পাশে দুইটা গোল পোস্ট আছে। গোল পোস্ট দুইটা দেখে বুঝতে পারছেন যেটা নিশ্চয়ই একটা ফুটবল খেলার মাঠ, অর্থাৎ এই মাঠটাতে ফুটবল খেলা হয়। তখন আপনি আপনার বন্ধুকে দেখে বলছেন, দেখো খুব সুন্দর একটা মাঠ, ইটস আ ভেরি বিউটিফুল প্লেগ্রাউন্ড, আই থিঙ্ক ফুটবল ইজ প্লেড অন দিস ফিল্ড। আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। ইংলিশ কি? আই থিঙ্ক ফুটবল ইজ প্লেড অন দিস ফিল্ড। তাহলে এখানে সাবজেক্টটা কি? ফুটবল। ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? না। কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। তো ফুটবল ইজ প্লেড, অর্থাৎ ফুটবল খেলা হয় অন দিস ফিল্ড, এই মাঠে। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আমি কখন এটা বলছি? যখন সাবজেক্টটা নিষ্ক্রিয়। একটা মাঠে খেলা হয়ে গেছে, তো ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল এই মাঠে। এই মাঠে এখন ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড। যদি বলে আমরা ফুটবল খেলবো, উই উইল প্লে ফুটবল, ফুটবলটা খেলা হবে, ফুটবল উইল বি প্লেড। তাহলে অ্যামিজ আর অজয় আর উইল বি এর সঙ্গে আইএনজি বসে অ্যাক্টিভের স্ট্রাকচার গুলোতে। কিন্তু এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি কখন হয়? যখন প্যাসিভ রিলেটেড সেন্টেন্স হয়। প্যাসিভ মানে কি? সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। এবার দেখেন কন্টিনিউয়াস টেন্স গুলোর প্যাসিভ কি হচ্ছে? অ্যাম ইজ আর অজয়ের বা উইল বি এর পরে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে BEING, বিং প্লাস ভি থ্রি। মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। অর্থাৎ অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ, অজয়ের বিং প্লাস ভি থ্রি পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ, উইল বি বিং প্লাস ভি থ্রি ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ। ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। ফুটবল খেলা হতে থাকবে। অর্থাৎ এম ইজ আর প্লাস ভি থ্রি, অজ আর প্লাস ভি থ্রি, উইল বি প্লাস ভি থ্রি, এগুলো হচ্ছে ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আর এই এম ইজ আর, অজ আর, উইল বি এর সাথে বিং প্লাস ভি থ্রি করলে আমার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এবার পারফেক্ট টেন্সে কি হচ্ছে? যেমন প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এর প্যাসিভ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। হ্যাজ কখন বসে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন প্লাস ভি থ্রি, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। মানে কন্টিনিউয়াস টেন্স গুলোতে বিং হবে, আর পারফেক্ট টেন্স গুলোতে বিন হবে প্লাস ভি থ্রি। আবার মডাল ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। এই মডালের পর মেইন ভার্বটা একদম বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। সো মডালের পরে আমার প্যাসিভের ক্ষেত্রে কি হবে? আমার বি প্লাস ভি থ্রি হয়। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আমি যদি বলি ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল ক্যান বি প্লেড। অর্থাৎ এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আমি এই রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল দিলে আপনারা যাতে করে ভালোভাবে প্র্যাকটিস করেন, আমি পাঠিয়ে দিব, এবং এটা আপনারা করার চেষ্টা করবেন। কারণ এই প্যাসিভ ভয়েস অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সো এটার প্র্যাকটিক্যাল ব্যবহার জানা উচিত। এটা সম্পর্কে প্র্যাকটিক্যাল কনসেপ্ট বা ধারণা থাকলে আপনারা সহজে ল্যাঙ্গুয়েজটাকে কভার করতে পারবেন। প্যাসিভ আমাদের জানতে হবে। এখানে কিছু প্র্যাকটিক্যাল বাক্য আছে এই প্যাসিভ রিলেটেড। যদি আমরা এগুলোকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো সহজ মনে হবে, আরো ইজি মনে হবে আপনাদের কাছে। যেমন দেখেন, এই যে বাক্যটা, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এটা ইংলিশে কি হবে? এখানে আমার সাবজেক্টটা কি?
বিড়াল। এখন দেখেন এই বিড়াল কিন্তু ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, বিড়াল কোনো কাজ করতেছে না। প্যাসিভ মানে কি? সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। মনে করেন আপনি একটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন যে রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। বিড়ালটাকে কেউ একজন মেরে ফেলছে। এখন কে মারছে সেটা তো আপনি জানেন না, দেখেননি, কেউ একজন মেরে রেখে চলে গেছে। তো এই জায়গাটাতে আপনি যদি বলেন যে এই বিড়ালটাকে মেরে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তাহলে এই যে ছিল, এটা হচ্ছে বাংলা দেখে আবার টেন্স আইডেন্টিফাই করতে হবে, করেছিল, গিয়েছিল, হয়েছিল। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে ইংলিশটা কি হবে? দ্য ক্যাট ওয়াজ কিল্ড। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। পরীক্ষা, আমরা বলি না তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে, পরীক্ষা কি শুরু হয়েছে, পরীক্ষা কি শেষ হয়েছে। এখন পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে বা শেষ হতে পারে? পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে, তারা এটা করে থাকে। অর্থাৎ এক্সামিনাররা করে থাকে। তাদের কি আমি চিনি? আমরা কাকে ফোকাস করি? পরীক্ষার উপরেই ফোকাস করে কথাগুলো বলি। এই পরীক্ষাটা কিন্তু ইনঅ্যাক্টিভ, এই জন্য আমার এখানে প্যাসিভের ব্যবহার করতে হবে। অর্থাৎ দা এক্সাম, এটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, এই জন্য ওয়াজ ফিনিশড। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাহলে রেজাল্ট কি নিজে নিজে প্রকাশ হতে পারে? কেউ একজন প্রকাশ করলে এটা হয়। তাহলে আমার ইংলিশটা কি হবে? আওয়ার রেজাল্ট, আওয়ার রেজাল্ট। এখানে যেহেতু হয়েছে লেখা, অনেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারেন, বাট গতকাল মেনশন করা আছে, তার মানে কাজটা অনেক আগের। তো যেহেতু গতকাল মেনশন করা আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবেন, প্রেজেন্ট পারফেক্টে না। আমার যত রিসেন্ট কাজই হোক না কেন, যদি এরকম সার্টেন, আমার যত রিসেন্ট কাজই হোক না কেন, যদি একটা কাজ, আপনার যত রিসেন্ট কাজ হোক না কেন, যদি নির্দিষ্ট টাইমের উল্লেখ থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। মনে করেন আমি যদি বলি সে মারা গিয়েছে, ইংলিশটা কি জানেন? হি হ্যাজ ডাইড। সে মারা গিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু আমি যদি বলি সে সকালবেলা মারা গিয়েছে, তাহলে হি ডাইড ইন দ্য মর্নিং, এরকম লিখতে হয়। অর্থাৎ হ্যাজ ডাইড আর লেখা যায় না, পাস্ট ইনডিফিনিট টেন্সে সেটা লিখতে হয় সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে। অর্থাৎ গতকাল, তাহলে আওয়ার, আর ই এস ইউ এল টি, আওয়ার রেজাল্ট was published, published, our result was published yesterday। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। our result was published yesterday, our result was published yesterday। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, তাহলে ভবিষ্যতে কোন একটা কাজ করা হবে। দেখেন আমরা কিন্তু এইটাই বুঝি না যে এই বাক্যগুলো বা এটা কেন প্যাসিভ, আমি কেন এই ধরনের স্ট্রাকচার দিয়ে করছি। বোঝেন সাবজেক্টটাকে, কাকে পাঠানো হচ্ছে? সাবজেক্টটাকে রাজু। কিন্তু এই রাজু কিন্তু ইনঅ্যাক্টিভ, রাজু কিন্তু কোনো কাজ করছে না। কাজ কিন্তু কিন্তু অন্য কারো দ্বারা হচ্ছে। রাজুকে লন্ডনে কে পাঠাচ্ছে? তার ভাই বা তার বাবা, তার বোন, যে কেউ কাজটা করতে পারে, তাকে পাঠাতে পারে। কিন্তু সে কিছু করছে না, তাকে পাঠানো হচ্ছে, মানে কাজটা কিন্তু অন্য কেউ করছে। তাহলে এখানে সাবজেক্টকে রাজু, এই রাজু কিন্তু ইনঅ্যাক্টিভ। এই জন্য আমার ফিউচার ইনডিফিনিট হবে। ফিউচারের কথা, এটার প্যাসিভ কি? ফিউচারের অ্যাক্টিভ হচ্ছে ইনডিফিনিট টেন্সের শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান, আর প্যাসিভ হচ্ছে শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি। তাহলে রাজু উইল বি, রাজু উইল বি সেন্ট টু লন্ডন, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো।
আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। রাজু উইল বি সেন্ট, উইল বি প্লাস ভি থ্রি, সেন্টের পাস্ট পার্টিসিপল সেন্ট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। দেখেন, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তাহলে এই যে হয়েছে, গিয়েছে, করেছে, দিয়েছে, নিয়েছে, এগুলো হচ্ছে আমাদের মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট কি? আমরা। এই আমরা কিন্তু কোনো কাজ করছি না, আমরা কিন্তু নিষ্ক্রিয়, আমরা কিন্তু ইনঅ্যাক্টিভ। কেউ একজন কোন একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ কাজটা কেউ একজন করেছে, যে করেছে, যার দ্বারা হয়েছে, তাকে কিন্তু এখানে মেনশন করা নেই। তাহলে কি হবে? উই হ্যাভ ইনফর্ম, উই হ্যাভ ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। we have informed about this matter, we have informed about this matter। সরি, ভুল হয়ে গেছে। এটার বাংলা অর্থ এরকম যে আমরা বিষয়টি জানিয়েছি। we have informed about this matter এর অর্থ কি দাঁড়ায় বলেন তো? আমরা বিষয়টি জানিয়েছি। আমি ভুল লিখে ফেলছি, বাট এই যেটা আমি লিখছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার লিখছি, যে হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, যে আমরা বিষয়টি জানিয়েছি। বাট আমি যদি জাস্ট ভিতরে একটা বিন যুক্ত করি, আমি যদি বলি উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, তখন এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, এটার কাজ করে না। এর মানে হচ্ছে যে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। অর্থাৎ আমি ব্যক্তিবাচক সাবজেক্টটাকে, অবজেক্টটাকে শুরুতে নিয়েছি। এই কথাটা এভাবেও বলা যায়, দিস ম্যাটার, দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস। এই কথাটাকে এভাবেও বলা যায়, দিস ম্যাটার অর্থাৎ এই বিষয়টা হ্যাজ বিন ইনফর্মড আস, আমাদেরকে জানানো হয়েছে। বাট আমি কি কোথাও দেখেন বাই মি, বাই হিম, বাই হার, বাই, এগুলো কি কোথাও লিখছি? লিখিনি। এগুলো কিন্তু ডিরেক্ট প্যাসিভ। এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা শিখতে হবে। এখানে দুটো বাক্য কিভাবে লিখলাম? আমার, মূলত মনে রাখবেন, প্যাসিভে অবজেক্টটাই সাবজেক্ট। এই বাক্যে একটা একটা মানে অবজেক্ট আমার মূলত দুই ধরনের হয়। একটা বলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে, কাদেরকে জানানো হয়েছে, আমাদেরকে, ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। কি জানানো হয়েছে এই বিষয়টি, অর্থাৎ হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। আর ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডাইরেক্ট বলে, হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তো যদি দুটোই থাকে, কোনো বাক্যে একটা থাকে, কোনো বাক্যে দুটো থাকে, দুটো থাকলে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এখানে যে দুটো বাক্য লিখলাম, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর মানে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে, সেম মিনিং, বাট প্রথমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, পরেরটাও কারেক্ট, প্রথমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আরেকটা কথা আমি কি বললাম, মনে করেন এই বিনটা আমি উঠাই দিলাম, এর মানে হয়ে দাঁড়ায় যে আমরা বিষয়টি জানিয়েছি। আমরা কাউকে কোন একটা বিষয় জানিয়েছি, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ। কিন্তু আমি যখন এখানে বিন যুক্ত করছি, আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কেউ একজন এসে কোন একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, এরকম একটা মিনিং দেয়। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ করা হয়, রেগুলার ওয়েতে হয়, কেউ কোনো কাজ করে। আমরা অনেকেই মনে করি যে প্যাসিভ রিলেটেড বাক্যে আহ এই শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হয়, মানে যে কোনো ইংলিশ সেন্টেন্সে শুরুর ওয়ার্ডই সাবজেক্ট। অনেকেই 16 ডিসেম্বর, হ্যাঁ, ইজ অবজার্ভ ভিক্টরি ডে এরকম বলে। বাট না, এই 16ই ডিসেম্বর কিন্তু কোনো সাবজেক্ট না, এটা একটা টাইম, অ্যাডভার্ব অফ টাইম। কথাগুলো ভালোভাবে বুঝবেন। আপনি ভার্বের কাছে আসেন, মনে রাখবেন বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। যেমন এই যে পালন করা হয়, এই কথাটা এখানে ভার্ব। এবার কি পালন করা হয়? মূলত বিজয় দিবসটাকে পালন করা হয়। কোন দিন পালন করা হয়? সেটা হচ্ছে 16ই ডিসেম্বর। ওইটা কিন্তু টাইম। অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু 16ই ডিসেম্বর না, সাবজেক্ট হচ্ছে ভিক্টরি ডে। ভিক্টরি ডে ইজ অবজার্ভ, ও বি, Victory Day is observed on 16th December. Victory Day is observed on 16th December. 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। Victory Day is observed on 16th December. 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। তাহলে কি অনুষ্ঠিত হয়, কোন জিনিসটা হয়? বই মেলা, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে বুক ফেয়ার, বুক ফেয়ার ইজ হেল্ড, সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়। বুক ফেয়ার ইজ হেল্ড, বইমেলা অনুষ্ঠিত হয়, ইজ হেল্ড।
দেন ইন আওয়ার ভিলেজ, অনেকে আমাদের গ্রামটাকে শুরুতে লেখেছে ইন আওয়ার ভিলেজ, বাট না, এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে গিয়ে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড গুলো বসাবেন। সো বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, এরপর কি, ফেব্রুয়ারি মাসে প্রতি বছর, ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। তাহলে কি লিখলাম, বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। আপনারা এখান থেকে কেউ বলতে পারেন এই বাক্যটা আমরা ইংলিশে কি করে লিখতে পারি? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটা আমার ইংলিশে কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। Not informed. হুম, Wasn't invited. ওয়াজ হয় দের পরে। They have not invited. দেখেন, এটা যেহেতু নেগেটিভ, একটা নেগেটিভ সেন্টেন্স এবং অতীতের, এটা প্রেজেন্ট পারফেক্টও করা যায়, পাস্ট ইনডিফিনিটেও করা যায়। পাস্ট ইনডিফিনিট যদি করেন, দে ওয়ার, ওয়াজ না, ডিড হয় না। পাস্ট টেন্সের প্যাসিভে কখনো ডিডের ব্যবহার হয় না, ডিড অ্যাক্টিভে হয়, প্যাসিভে কখনো ডিড হয় না। আমাদের কিন্তু অনেক জায়গায় সমস্যা আছে, এই জন্য বলছি এইগুলো ভালোভাবে দেখবেন, হ্যাঁ। দে ওয়ার নট ইনভাইটেড, কখনো ডিড হয় না। আবারও বলছি, প্যাসিভে কখনো ডিড হয় না। দে ওয়ার নট ইনভাইটেড, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। অথবা আপনি এটা বলতে পারেন, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন, দে হ্যাভ নট বিন ইনভাইটেড, দে হ্যাভ নট বিন ইনভাইটেড। দুই ভাবে বলা যায়, কি বললাম বলেন তো? দে ওয়ার নট ইনভাইটেড, অথবা দে হ্যাভ নট বিন ইনভাইটেড। দে ওয়ার নট ইনভাইটেড, অথবা দে হ্যাভ নট বিন ইনভাইটেড। আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, বলেন তো এই বাক্যটা ইংলিশে কি হবে? আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, এটার ইংলিশ কি হবে? হিজ Uh, his birthday will be celebrated tomorrow. হিজ বার্থডে উইল বি, প্লাস ভি থ্রি, উইল বি সেলিব্রেটেড টুমোরো। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। বলেন তো এইটার ইংলিশ কি হবে? আমাকে খেতে দেওয়া হয়নি, এই বাক্যটা ইংলিশে কি হবে? আমাকে খেতে দেওয়া হয়নি, এটা ইংলিশে কি হবে? আমাকে খেতে দেওয়া হয়নি। I did not let me. Have not eaten. I have not been eaten. আই হ্যাভ নট বিন, আই হ্যাভ নট বিন ইটেন। আবারও বলছি, প্যাসিভে কখনো, I have not been eaten. I have not প্যাসিভে been কখনো ডিডের ব্যবহার হয় না। আবারও বলছি, প্যাসিভে কখনো ডিডের ব্যবহার হয় না। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে সাবজেক্টের কি, কিসের ব্যবহার হচ্ছে? তথ্য প্রযুক্তি, তাহলে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ইনফরমেশন, eaten. ইনফরমেশন টেকনোলজি। এরপরে কি হবে? ইজ বিং ইউজড, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? এম ইজ আর বিং প্লাস ভিত্তি। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড, ইনফরমেশন টেকনোলজি কি লিখলাম? ইজ বিং ইউজড, তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে, হ্যাঁ। এরপর কি? এভরিহোয়ার, 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 বর্তমানে, নাওয়াডেজ, নাওয়াডেজ লিখতে পারি। Information technology is being used everywhere nowadays. Information technology is being used everywhere nowadays. তাহলে আপনাদের কাজটা, হুম, কি বলছেন? Information technology is being used everywhere nowadays। তাহলে আমি কি বললাম বুঝতে পারছেন সেন্টেন্স গুলো? আমাদের এই বিষয়গুলোকে সলভ করার জন্য, এগুলোকে ট্রান্সলেট করার জন্য, এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, রেগুলার লাইফে আমাদের এগুলোর ব্যবহার করার প্রয়োজন হয়, ব্যবহার করতে হয়। ইংলিশ এক্সপার্ট হতে গেলে, ইংলিশে পারফেক্ট হতে গেলে, ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে গেলে প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আর এই প্যাসিভ গুলো হচ্ছে বাই ছাড়া প্যাসিভের ব্যবহার। অর্থাৎ একটা অ্যাক্টিভ দেওয়া থাকলো, সেটা থেকে তুমি প্যাসিভ করো, অবজেক্ট সাবজেক্ট করো, সাবজেক্ট অবজেক্ট করো, এরকম না। এগুলো ডিরেক্ট প্যাসিভ, এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখতে হবে। মনে করেন আপনি শহরে থাকেন, আপনি
হঠাৎ করে একটা ছুটিতে গ্রামে আসছেন, গ্রামে এসে দেখছেন আপনাদের গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। তো আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছেন যে গ্রামে থাকে, সেই মসজিদে নামাজ পড়তে গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই যে কথাটা আপনি বললেন এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা বাক্য, আমরা বাংলা এই ধরনের কথা বলি না। তাহলে এটা ইংলিশে যদি আপনি করেন কেমন হয় জানেন? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, দেখেন, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাংলাটা আমরা বলি হরহামেশা, বাট ওইটার ইনস্ট্যান্ট ইংলিশে যে চর্চাটা, ইংলিশের যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে এরকম, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড। এটা কতজনের মুখে নিয়ে আসতে পারে ইনস্ট্যান্টলি? পারে না, কারণ আমাদের এই প্যাসিভের প্র্যাকটিক্যাল চর্চাটা নেই। এখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার এগুলো বসাইনি। আমাদের জাস্ট এইটা বুঝতে হবে ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা কেমন, এবং এইটা আমাদের করতে হবে যদি আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান। আমি আগামীকাল প্যাসিভের কিছু প্র্যাকটিক্যাল, মোস্ট প্র্যাকটিক্যাল বাক্য নিয়ে আলোচনা করব, ডেসক্রাইব করব, যেগুলো বিশেষ করে নিউজ পেপার রিলেটেড বাক্য। বাট তার আগে আজকে এই যতটুকু দেখালাম বা যতটুকু বললাম, এইগুলো আপনারা একটু কাভার করার চেষ্টা করবেন, এই স্ট্রাকচার গুলো দেখবেন, অ্যাক্টিভের সঙ্গে প্যাসিভের স্ট্রাকচার গুলোকে কম্পেয়ার করবেন, এই বাক্যগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আমি দেওয়ার পর দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা ক্লিয়ার হওয়ার পর আমরা নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স গুলোকে এরপর ট্রান্সলেট করব। আমি এখন আপনাদের আরেকটা বিষয় দেখাবো, তার আগে বলেন এই যতটুকু আমি দেখালাম এর ভিতরে কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, বলেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। তাহলে কি যে 10 নম্বরটা যদি ফার্স্টে করি, তাহলে আই ওয়াজন্ট ইটেন রাইস। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখেন এরপর আমরা তাহলে কি দেখবো, এই এই প্যাসিভ গুলো আপনারা নিজেরা একটু ভালোভাবে করবেন। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, আমি রেগুলার ক্লাস নিচ্ছি, আপনাদের আগামীকালও ক্লাস হবে, কারণ এই ক্লাসগুলো করা দরকার। হ্যাঁ, এই ক্লাসগুলো মানে বেশি গ্যাপ হলে একটু প্রবলেম হয়। যখন আমি যে ক্লাসটা অনেক বড় করে নিব, ডিটেলসে নিব, যখন আপনাদের পড়া বেশি থাকবে সেদিন আমি গ্যাপ দিব একদিন বাদে একদিন। আর তারপরে আপনাদের বিগত দুই একটা ক্লাস মিস হয়ে গেছিল আপনারা জানেন, এই জন্য ওইগুলো আমি কাভার করার জন্য এই এই যে গতকালও ক্লাস নিলাম, আজকেও নিচ্ছি, আগামীকালও ক্লাস করবেন, এই টাইমে ক্লাস থাকবে আপনাদের। তো এইগুলো চর্চা করতে হবে। আরেকটা কথা, অনেকে ওই যে লেট, ইট এইগুলো বলছেন, লেটের ব্যবহার ট্যাবহার করছেন, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বিষয়টা হচ্ছে আলাদা। এই পজিটিভ ভার্বের উপর আলাদা একটা লেকচার আছে, যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন। পজিটিভ ভার্ব রিলেটেড সেন্টেন্স গুলো প্যাসিভ মনে হলে ওটা প্যাসিভ না, ওটা মূলত অ্যাক্টিভের সেন্টেন্স। তো সেটা নিয়ে আমি আলাদা লেসনে কথা বলবো, ওটা বড় একটা টপিক, আমি দেখাবো আপনাদের। সো এখন যে কথাটা আমি বলছি, আমাদের প্র্যাকটিক্যাল কিছু প্র্যাকটিস বা চর্চা করতে হবে এই ল্যাঙ্গুয়েজটার। সেই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস বা চর্চাটা কি, আমি ছোট ছোট কনভারসেশন সলভ করার কথা বলছিলাম আপনাদের, টেন্স রিলেটেড বা আদার্স যে বিষয়গুলো আছে সেইগুলোকে রিলেট করে। এবং এই কনভারসেশন গুলো আমি গতকাল কনভারসেশন একটা গ্রুপ করে দিতে চেয়েছিলাম, বাট হোয়াটসঅ্যাপে একটু প্রবলেমের কারণে করতে পারিনি। আমি করে ফেলবো দ্রুত, টেনশনের কিছু নেই। বাট এই যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো স্কিপ করলে হবে না, এগুলো ভালোভাবে ডেভেলপ করতে হবে, ভালোভাবে কাভার করতে হবে। তো দেখেন, আমাদের এইখানে যে কনভারসেশনের যে ফাইলটা আছে, অর্থাৎ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন, এইটা আমি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম, যারা পাননি আমি আবারও পাঠিয়ে দিব। তো এই কনভারসেশন গুলো সলভ করলে কি হয়, আমি বলছিলাম যে একজন মানুষের সঙ্গে যখন আরেকজন মানুষ কনভারসেশন করে বা কমিউনিকেশন করে, সেখানে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার হয়, এটা আপনি বুঝতে পারবেন। এটা বুঝতে পারলে আপনি নিজে যখন কনভারসেশন বা কমিউনিকেশন করবেন, যে কারোর সাথে সহজে করতে পারবেন। কারণ আমাদের শত শত রুলস স্ট্রাকচার আছে, সব ব্যবহার করার প্রয়োজন পড়ে না কমিউনিকেশনের জন্য। যেগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো এখান থেকে যদি বোঝা যায়, খুব সহজ হয়ে যায়। আবার অনেকে আমরা ইংলিশে রিডিং পড়তে পারি যে কোনো কিছু, বাট রিডিং পড়ে সেগুলোকে আমরা সেগুলোকে আমরা
মানে আমরা অ্যাকচুয়াল মিনিং বের করতে পারি না, অ্যাকচুয়াল অর্থটা বুঝি না। তো এই বিষয়গুলো অর্থাৎ এই কনভারসেশন গুলো যদি সলভ করেন, টেন্সটা আইডেন্টিফাই করেন, ভার্বটাকে চেনার চেষ্টা করেন, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ কি হবে, অ্যাকচুয়াল মিনিং কি হবে, সেটাও কিন্তু আপনারা সহজে বুঝে যাবেন, বা সহজে সেটাও আপনারা নিতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা কনভারসেশন আছে আমি যদি দেখাই, এবং এগুলোকেই কিন্তু আবার প্রেজেন্টেশনেও কনভার্ট করা যায় ইচ্ছা থাকলে, সবকিছুই হয়। যেমন দেখেন এখানে, তুহিন অ্যান্ড শাহিন আর টু ফ্রেন্ডস, নাও রাইট আ ডায়লগ বিটুইন দিস টু ফ্রেন্ডস অন দ্য নেসেসিটি অফ প্লান্টিং ট্রিজ। অর্থাৎ গাছ রোপণের যে প্রয়োজনীয়তা, সেটা নিয়ে দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। বলছে, হ্যালো শাহিন, হাউ আর ইউ? বলছে, ও আই এম ফাইন। অ্যান্ড ইউ? বলছে, আই এম ফাইন টু। বলছে, আই এম কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি উদ্বিগ্ন আমাদের পরিবেশ সম্পর্কে। এই যে বাক্যটা আই এম কনসার্ন, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। সাবজেক্ট আই, অ্যামটা মেইন ভার্ব, এই কনসার্ন যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে আমার মূলত একটা অ্যাজেক্টিভ। এটাকে কি বলছি আমরা? একটা অ্যাজেক্টিভ। বলছে, হোয়াটস রং উইথ আওয়ার এনভায়রনমেন্ট, প্লিজ মেক ইট ক্লিয়ার। অর্থাৎ এটা তুমি ক্লিয়ার করো যে কি সমস্যা হচ্ছে পরিবেশে। বলছে, উই হ্যাভ ফ্রিকুয়েন্ট ফ্লাডস, cyclone and droughts in our country. Don't this make you think over our environment? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য। কি বলছে? ডোন্ট দিস মেক ইউ থিঙ্ক ওভার আওয়ার এনভায়রনমেন্ট। বলছে, তোমাকে কি এগুলো ভাবায় না আমাদের পরিবেশের উপর? আমাদের পরিবেশের উপর যে এই এই ন্যাচারাল যে ডিজাস্টার, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগগুলোর প্রভাব, এগুলো কি তোমাকে ভাবায় না? উই হ্যাভ ফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট মানে যেটা বারবার হয়, বারবার আসে, ঘন ঘন আসে। ফ্লাডস, সাইক্লোন, ড্রটস। সো ডোন্ট দিস মেক ইউ থিঙ্ক ওভার আওয়ার এনভায়রনমেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারেটিভ সেন্টেন্স। বলছে, ইয়েস বাট হোয়াট ক্যান আই ডু? বলছে, আমি কি করতে পারি? বলছে, ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ আর রেসপন্সিবল ফর দিস টেরিবল সিচুয়েশন। ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ, অর্থাৎ নির্বিচারে গাছ কাটা, আর রেসপন্সিবল অর্থাৎ দায়ী। এখানে আরটাই ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই। ফর দিস টেরিবল সিচুয়েশন, এই ভয়ানক পরিস্থিতির জন্য। বলছি, ইজ দ্যাট, এটাই কি? ইজ দ্যাট অর্থাৎ এটাই কি? বলছি, ইয়েস অফ কোর্স, কাটিং ডাউন অফ ট্রিজ ইজ দ্য রুট কজ অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড মোস্ট আদার ন্যাচারাল ডিজাস্টার। বলছে, কাটিং ডাউন অফ ট্রিজ, গাছ কাটা হচ্ছে একদম প্রধান বা মূল কারণ, রুট কজ অফ গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন, অ্যান্ড মোস্ট আদার ন্যাচারাল ডিজাস্টার, এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের। আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ সিরিয়াসলি ডিস্টার্ব ফর দিস, আমাদের যে বাস্তু সংস্থান সেটা ক্ষতিগ্রস্ত হয় এর জন্য। ইজ সিরিয়াসলি ডিস্টার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, অর্থাৎ ইজ প্লাস ডিস্টার্ব, এটা মেইন ভার্ব। সিরিয়াসলি কথাটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব একটা বাক্যে যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতে থাকে, শেষে থাকে, এরকম অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝে থাকে। তো কি বলছে? আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ সিরিয়াসলি ডিস্টার্ব ফর দিস, কিসের স্ট্রাকচার এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। বলছে, দেন হোয়াট শুড উই ডু নাও, আমাদের এখন কি করা উচিত? কোশ্চেন গুলো দেখছেন, মানে আমরা অনেকেই কোশ্চেন বুঝি না, তৈরি করতে পারি না। আগে ডাবল ইউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। হোয়াট শুড উই ডু নাও, বারবার প্র্যাকটিস করতে হয়, না হলে এগুলো মুখে আসে না। হোয়াট শুড উই ডু নাও, হোয়াট শুড উই ডু নাও, হোয়াট শুড উই ডু নাও, অর্থাৎ আমাদের এখন কি করা উচিত? বলছি, ইটস ভেরি ক্লিয়ার, উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ইফ উই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ আ হ্যাবিটেবল আর্থ। অর্থাৎ আমাদের গাছ রোপণ করতে হবে অনেক বেশি করে, মাস্ট প্লান্ট। এটা এটা মডেলের একটা স্ট্রাকচার, তাই না? যদি আমরা সত্যি একটা বাসযোগ্য পৃথিবী চাই, ইয়েস আই এগ্রি উইথ ইউ, ফ্রম নাও আই উইল প্লান্ট আ ট্রি এভরি মান্থ অ্যান্ড টেক এভরি কেয়ার অফ মাই ট্রিজ। আমি তোমার সাথে একমত, এখন থেকে। অনেকে আই অ্যাম এগ্রি বলে, বাট এই এগ্রি শব্দটা কিন্তু ভার্ব, অ্যাম এগ্রি কখনো হয় না, জাস্ট আই এগ্রি। আই এগ্রি, আমি একমত, এই এগ্রিটাই ভার্ব। সো ফ্রম নাও, এখন থেকে। হ্যাঁ, এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ? হ্যাঁ, মেইন সাবজেক্ট কোনটা? আই, দেন ভার্ব আই উইল প্লান্ট, আমি রোপণ করবো। ট্রি, এভরি মান্থ, আমি প্রতি মাসে একটা গাছ রোপণ করবো। অ্যান্ড টেক টেক এভরি কেয়ার অফ মাই ট্রিজ। থ্যাংক ইউ, বাট উই হ্যাভ টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। কিন্তু আমাদের মানুষ বা জনগণকে সচেতন করতে হবে গাছের গুরুত্ব নিয়ে।
importance of tree plantation. বলছে yes you will do that along with other school going children. থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যালং উইথ মানে কি, সাথে। ইউ উইল ডু দ্যাট, তুমি এটা করবে কিসের সাথে, স্কুলে যাওয়া অন্যান্য বাচ্চাদের সাথে। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো এই যে কনভারসেশন গুলো, এই কনভারসেশন গুলো রেগুলার ওয়েতে একটা দুইটা করে প্র্যাকটিস করতে হয়। তাহলে কি হয়, আমাদের এই সেন্সটা ক্লিয়ার হয়। টেন্সের স্ট্রাকচার গুলো যেগুলো আমরা শুধু শিখে রাখি, এগুলো চর্চায় থাকে। একটা আছে দেখেন, বলছে সাপোজ ইউ আর অনিক আর অনিকা, হ্যাঁ, your friend is Amin or Amina. You both are concerned about ensuing SSC examination. Now write a dialogue between you and your friend about preparation. বলছে যে how are you? I'm fine. What about your preparation for the coming SSC exam? আমিন বলছে যে well, I'm going on well with my studies, but I'm worried about my exam. আমি চিন্তিত আমার পরীক্ষা নিয়ে। বলছে ইটস অল দ্য সেম অ্যাবাউট মি টু, বলছে এটা আমারও। বাট টেল মি অ্যাবাউট এর প্রিপারেশন ইন ডিফারেন্ট সাবজেক্টস, টেল মি। অর্থাৎ এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমাকে বলো তোমার প্রিপারেশন সম্পর্কে বিভিন্ন সাবজেক্ট। বলছে ইউ নো আই এম উইক ইন ম্যাথস, দ্যাটস ওয়াই আই এম টেকিং এ স্পেশাল কেয়ার ইন ম্যাথস, আই এম হ্যাভিং আ ডিটেইলড রিভিশন, আই এম হ্যাভিং, অর্থাৎ আমি নিচ্ছি, আমি পড়ছি। ঠিক আছে, এরকম একটা অর্থ দিচ্ছে। কন্টিনিউয়াস টেন্স, হ্যাভিংটা এখানে মেইন ভার্ব। একটা ডিটেইলড রিভিশন ইন আদার সাবজেক্টস। হোয়াট অ্যাবাউট ইউর প্রিপারেশন? ওয়েল মাই রিভিশন ইন অল সাবজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড। অর্থাৎ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ সকল সাবজেক্টের যে রিভিশন, সেটা আমার নেওয়া হয়ে গেছে, সেটা কমপ্লিট হয়ে গেছে। মাই রিভিশন ইন অল সাবজেক্টস হ্যাজ বিন কমপ্লিটেড। সকল সাবজেক্টের রিভিশন আমার কমপ্লিট করা হয়েছে, নেওয়া হয়েছে। বলছে ওয়েল হোয়াট অ্যাবাউট ইউর মডেল টেস্ট অফ অল সাবজেক্টস? হোয়াট অ্যাবাউট, বলছে মডেল টেস্ট অফ অল সাবজেক্টস আর ফ্রিকুয়েন্টলি বিন টেকেন ইন আওয়ার স্কুল টু এনশিওর প্রপার প্রিপারেশন। অর্থাৎ এই যে মডেল টেস্ট অফ অল সাবজেক্টস, এই যে ওয়ার্ড, অর্থাৎ সাবজেক্ট যেটা, এটা কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এই জন্য এই সেন্টেন্স গুলোতে প্যাসিভের ব্যবহার হচ্ছে। দেখেন, এই যে হ্যাজ বিন কমপ্লিটেড, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। কেন, কেন প্যাসিভ? সাবজেক্টটা কি? মাই রিভিশন ইন অল সাবজেক্ট, আমার রিভিশন সকল সাবজেক্টের নেওয়া হয়েছে। তার মানে কি বলছে? মডেল টেস্ট অফ অল সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কি? নিষ্ক্রিয়। আমি নিয়েছি এরকম বলছে না, বলছে এই বিষয়গুলোকে নেওয়া হচ্ছে। যে মডেল টেস্ট অফ অল সাবজেক্ট আর ফ্রিকুয়েন্টলি বিং টেকেন ইন আওয়ার স্কুল, অর্থাৎ মাঝে মাঝে বা ঘন ঘন আমাদের স্কুলে সকল সাবজেক্টের মডেল টেস্ট নেওয়া হচ্ছে, টু এনশিওর, নিশ্চিত করতে। টু প্লাস ভি অন, এটা ইনফিনিটিভ, প্রপার প্রিপারেশন, সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে সকল সাবজেক্টের মডেল টেস্ট প্রায় বা বারবার নেওয়া হচ্ছে। তাহলে দেখছেন, একজনের সঙ্গে আরেকজনের যে কমিউনিকেশন, একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন, এখানেও এই প্যাসিভের ব্যবহার কতটা বেশি, এই প্যাসিভের ব্যবহার যেন কতটা গুরুত্বপূর্ণ। এই ধরনের কথা আমরা বাংলায় হরহামেশা বলে থাকি। কোন ধরনের কথা? এই প্যাসিভ, প্যাসিভ রিলেটেড বাক্য। বাট ইংলিশে এদের প্র্যাকটিস না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। বলছে আর ইউ ওয়ার্কিং উইথ দ্য টেস্ট পেপারস? এটা আবার অ্যাক্টিভ, যে তুমি করছো কিনা, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ, যে তুমি কি টেস্ট পেপার নিয়ে কাজ করছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি টেস্ট পেপার নিয়ে কাজ করছো? বলছে ইয়েস। বলছে ভেরি গুড, ইউ আর ওয়েল অন ইউর প্রিপারেশন, আই সি, আই মাস্ট স্টার্ট ওয়ার্কিং উইথ দ্য টেস্ট পেপার। আমি অবশ্যই টেস্ট পেপার নিয়ে কাজ করা শুরু করব। হোয়াট ডু ইউ থিঙ্ক? বলছে ইয়েস আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর ইউর প্রিপারেশন, উইশ ইউ বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই যে কনভারসেশন গুলো আছে, এই যে বিষয়গুলো আছে, এগুলো নিজেদের একটু পড়তে হবে। আর যারা পাননি, যারা পরে জয়েন করছেন, আমি এটা আবার পাঠিয়ে দিব। বাট যারা পেয়েছিলেন, যাদেরকে আমি এগুলো দিয়েছিলাম, কেউ কি এগুলো পরে আর পড়ার চেষ্টা করেছেন? একটা ওপেন করে দেখেছেন, বের করে দেখেছেন? এরকম কেউ আছেন যে আমি এটা চর্চা করেছি একটু, বা একটা দুইটা নতুন তা পড়েছি, নতুন কনভারসেশন দেখেছি, টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করেছি? আমরা এগুলো করি না। তো এগুলো করা অভ্যাস করতে হবে, চর্চার ভিতর রাখতে হবে, প্র্যাকটিসের ভিতর রাখতে হবে ল্যাঙ্গুয়েজটাকে। তাহলে দ্রুত আমরা ডেভেলপ করতে পারবো। মেইন কথা আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে প্যাসিভটা ভালোভাবে দেখবেন। বুঝতে পারছেন আমি কি বললাম? কথা কি ক্লিয়ার করতে পারলাম? Yes, sir. Yes, sir. গতকাল যেটা দেখিয়েছিলাম হ্যাভিং এবং লেট, সেটা কি একবার দেখেছেন আজকে? জি স্যার। দেখবেন Yes, sir. একটু। অনেকেই মনে করেন যে আমি পারি, পারলেও দেখবেন। তাহলে কি হয়, ওই জিনিসটার উপর ভালো একটা কনফিডেন্স চলে আসে। আমাদের প্র্যাকটিসের উপর রাখতে ল্যাঙ্গুয়েজটাকে। আমি আর কয়েকটা বিষয় দেখায় আপনাদের একদমই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের ভিতর চলে যাব।
প্র্যাকটিক্যাল প্র্যাকটিস মানে তখন শুধুমাত্র আপনারাই কথা বলবেন, অর্থাৎ আপনাদের কাছ থেকে স্পিকিং নিব, প্রেজেন্টেশন নিব, ট্রান্সলেশন করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো। আমি জাস্ট এখানে বসে থাকবো, কোনো ভুল হলে সেটা আমি ধরাই দিব। এইভাবে আমি এগুলো করাবো, বাট তার আগে এই যে বিষয়গুলো, এই যে ফাংশন গুলো, এগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। আমার এই কোর্সের বেনিফিট কি? টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আপনারা কথা বলবেন। বাট সেই জায়গাটা আমি এখনো আসিনি, কিন্তু সেই জায়গাটা আসতে গেলে এই যা যা দেখাচ্ছি, যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এই যে প্যাসিভের স্ট্রাকচার এখন আমি আপনাদেরকে দেখালাম, এবং দেখেন সেইটারই কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স কিন্তু এই যে দুইটা কনভার্সেশন সলভ করতে যে আমরা পেয়েছি, কয়েকটা প্যাসিভ রিলেটেড বাক্য পেয়েছি। তো এগুলো এগুলো যখন আপনি কনভার্সেশন বা প্রেজেন্টেশনে দেখবেন, এগুলোর অর্থ বুঝবেন না যদি না এই প্যাসিভ সম্পর্কে এই গ্রামাটিক্যাল টার্মস গুলো ভালোভাবে বোঝেন। এই জন্যই কিন্তু আমি আগে এই স্ট্রাকচার গুলো দেখাই নিচ্ছি। এরপরে পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ, পজিটিভ ভার্ব বা কন্ডিশনাল সেন্টেন্স, এই ধরনের কিছু বিষয়ও দেখাবো। দেখালে কি হবে, আপনার ওই প্র্যাকটিক্যাল জায়গাটাতে স্পিকিং প্র্যাকটিস, কনভারসেশন প্র্যাকটিস, এটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য, এটা অনেক ইজি হয়ে যাবে। তো এই বিষয়গুলো কাভার করতে হবে, করার চেষ্টা করবেন। আর বই, আজকে অনেকগুলো বই গিয়েছে, ডেলিভারি হয়েছে, আপনারা জানেন। গতকাল মনে হয় অনেকেই অর্ডার করছিলেন, আজকে প্রায় কয়টা, 70টার মতো বই চলে গেছে। যারা এখনো বই অর্ডার করেননি, দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই যে বিষয়গুলো দেখাচ্ছি বা পড়াচ্ছি, এই বইটা কাছে থাকলে আপনাদের এই পড়াগুলো অনেক বেশি ফ্রুটফুল হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। ধারাবাহিকতা মেনটেন করে ক্লাসগুলো করলে আর বইটা কাছে থাকলে, পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস আমি দিব, বাট হার্ড কপি একটা বই সাথে থাকলে এই পড়াটা আরো বেশি ইফেক্টিভ হয়। হ্যাঁ, যদি পারেন, যারা অর্ডার করেননি দ্রুত করে ফেলবেন, বইটা কাছে রাখবেন। দেখবেন এই ক্লাসগুলো অনেক সহজ মনে হবে, অনেক অনেক ইজিলি ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে